আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। পুরো সময় সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী 10 দিনের মধ্যে ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। আর অন্তর্বর্তী সরকারে থাকা অবস্থায় হাদির হত্যার বিচার হবে বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার রাতে শাহবাগে ইনকেলাব মঞ্চের অবরোধ স্থলে এসে এসব কথা বলেন তারা। এ সময় রিজওয়ানা হাসান বলেন, কূটনৈতিক চ্যানেলে হাদির হত্যাকারীদের গ্রেফতারের জন্য ভারতকে জানানো হয়েছে। সেখানে শনাক্ত করা গেলে ভারত পুলিশ তাদের গ্রেফতার করা সহ প্রয়োজনীয় সহায়তা করবে বলেও জানান তিনি। এদিকে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিষয়ে নতুন তথ্য জানাতে ডিএমপির ব্রিফিং করার কথা রয়েছে। ইতিমধ্যে আমাদের এই হত্যাকাণ্ড ও রহস্য উদ্ঘাটন এবং তদন্তের যথেষ্ট অগ্রগতি আছে। তদন্তের স্বার্থে আমি তদন্তের সব বিষয়াদি এখানে বলাটা ঠিক হবে না। হাদিকে যারা শহীদ করেছেন, আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন, তাদেরকে যেন, তারা যদি বাংলাদেশ থেকে চলে গিয়ে থাকেন, তাদেরকে যেন আমরা অবশ্যই দেশে ফিরিয়ে আনতে পারি। আপনাদেরকে আজকে স্পষ্ট করে বলছি যে এই বার্তা কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ভারত সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারী ও মূল পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেফতার এবং আইনের আওতায় আনার দাবিতে আজ দুপুর 2টা থেকে বিভাগীয় শহরগুলোতে অবরোধের ডাক দিয়েছে ইনকেলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। শুধু শাহবাগ অবরোধ করেছি না, বাংলাদেশের 8 বিভাগে অবরোধ কর্মসূচি ঘোষণা করছে। ওসমান হাদির রক্তের সাথে কোনো আপোষ চলবে না। আপনার ভাই এবং বন্ধুদেরকে নিয়ে আসবেন, পারবেন না? আমরা কি শাহবাগ ছেড়ে দেব? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন। শনিবার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে এসব কথা বলেন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, সার্বিকভাবে খালেদা জিয়ার অবস্থার উন্নতি হয়েছে, এ কথা বলা যাবে না। তবে তিনি যদি এই সংকটটা উতরিয়ে যেতে পারেন তাহলে ভালো কিছু শুনতে পারা যাবে। এর আগে রাতে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। অবস্থা অত্যন্ত জটিল সংকটময় মুহূর্ত পার করছে। যদি আল্লাহ করে চিকিৎসকদের চিকিৎসা প্রচেষ্টা আল্লাহর শেষ মেহেরবানি, উনি যদি এই সংকটটা উঠিয়ে যেতে পারেন আলহামদুলিল্লাহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র প্রস্তুত হয়েছে। আজ নির্বাচন কমিশনে তার ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অনুমোদনের বিষয়টি চূড়ান্ত হবে। এর আগে গতকাল দুপুরে কমিশন সচিবালয়ের সশরীরে উপস্থিত হয়ে তিনি কার্যক্রম সম্পন্ন করেন। ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, কমিশনে অনুমোদন দিলে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হবে তার। ঢাকা 17 আসনের গুলশান এলাকার 19 নম্বর ওয়ার্ডের ভোটার হতে আবেদন করেছেন তারেক রহমান। আজ জামাত ইসলামের সাথে 13তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জোট বাঁধবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানীতে এক অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা আসতে পারে। 24 আন্দোলন থেকে জন্ম নেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। মূলত এ কারণেই জামাত ইসলামের সঙ্গে জোট করবে দলটি। তবে এ জোটে এনসিপির 214 জন কেন্দ্রীয় সদস্যের মধ্যে আপত্তি জানিয়েছেন 30 জন।
আজ শপথ গ্রহণ করবেন দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সকাল 10:30টায় তাকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই সময় উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার। সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গতকাল ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে অবসরে গেছেন। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে LLB অনার্স ও LLM ডিগ্রি নেওয়ার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের উপর আরেকটি মাস্টার্স করেছেন। ১৯৮৫ সালে জর্জ কোর্টে ও ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। তৎকালীন বিএনপি সরকারের আমলে ২০০৩ সালের ২৭ আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পেয়েছিলেন। প্রশাসনের নাকের ডগায় চলছে কুমিল্লার গোমতী নদীর মাটি লুট। নদীর দেবিদ্বার উপজেলার অংশের ১০ কিলোমিটারের বিভিন্ন পয়েন্টে মাটি লুটের সঙ্গে জড়িত স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট। অভিযান চালিয়েও তাদেরকে দমন করতে পারছে না প্রশাসন। দিনে কড়াকড়ি থাকায় রাতের অন্ধকারকে বেছে নিচ্ছেন মাটি খেকোড়া। কুমিল্লা থেকে আবুল খায়েরের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। কুমিল্লার দেবিদ্বার উপজেলার গোমতী নদীর ১০ কিলোমিটারের ২০টি পয়েন্ট থেকে অবৈধভাবে মাটি কাটার মহোৎসব শুরু করেছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। এতে হুমকির মুখে পড়েছে বেড়িবাঁধ, ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি জমি। মাটি নেয়ার কাজে নিয়োজিত কয়েক শত ট্রাক্টরের কারণে ভেঙে যাচ্ছে স্থানীয় সড়ক। রাতের আধারে মাটি যাচ্ছে দেবিদ্বার ও মুরাদনগর উপজেলার বিভিন্ন ইটভাটায়। দেখেন কৃষক ক্ষেত লাগাই রাখছে, তারপরে রাতে ও কৃষকের ক্ষেতের মাটি শুদ্ধ নিয়ে যেতেছে, মানে ধান লাগানো সরকার। আগে গুমতি নদীর চরে মাটি কাটতো, এখন ফসলের জমি সরকার মাটি তুলে নিয়ে যাচ্ছে। এইগুলি এক ধরনের চক্র সিন্ডিকেট আছে, ওরা এটা প্রশাসনকে ম্যানেজ করে এই কাজগুলি করতেছে। এলাকার ফসলের জমি নষ্ট হইতেছে, বাধা দিলেও বাধা শুনতেছে না। মালিকটা সামনের ফিউজখানের পুঁতে আরো এনো লোক আছে ১০-১২ জন মিলে গুমতির বেরিবাদের ভিতর থেকে মাটিগুলা কাটতো। এখন তারা আমাদের এলাকার ফসলের জমি নষ্ট করে তারা মাটি কাটতেছে, এখানে রাস্তার ক্ষতি হতেছে। নদীর বেড়িবাঁধ রক্ষা করা মনে হয় না এলাকাবাসীর পক্ষে সম্ভব হবে। মাটি লুটের কর্মযজ্ঞ নির্বিঘ্নে চললেও নীরব ভূমিকায় রয়েছে পানি উন্নয়ন বোর্ড। মাটি কাটা বন্ধে তেমন তৎপরতা নেই উপজেলা প্রশাসনেরও। আবার একটা অভিযান পরিচালনা করে এবং একটি ট্রাক জব্দ করেছি। আশা করতেছি আমরা এই বিষয়ে ভবিষ্যতে আরো জোরালো অভিযান আমরা করব আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে। গোমতী নদীর মাটি লুট কাণ্ড নিয়ে একাধিকবার সংবাদ প্রকাশ হলেও টনক নড়েনি প্রশাসনের, থামেনি প্রভাবশালীরাও। এ বিষয়ে কঠোর পদক্ষেপ না নিলে নদী ভাঙনের ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। আব্দুল হামিদ, RTV। দখল, দূষণ আর অপরিকল্পিত বাঁধ ও সেতু নির্মাণে খুলনার মানচিত্র থেকে হারাতে বসেছে অসংখ্য নদী। যেগুলো টিকে আছে সেগুলো ধুঁকছে নাব্যতার সংকটে। এতে একদিকে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন, অন্যদিকে বন্ধ হচ্ছে অনেক নৌরুটও। নদী বাঁচাতে পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন সময় নানা পরিকল্পনা হাতে নিলেও হয়নি সমস্যার সমাধান। খুলনা প্রতিনিধি SM মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে সুলাইমান কবিরের রিপোর্ট। নদীমাতৃক বাংলাদেশের বিভাগীয় শহর খুলনা বৃহত্তর উপকূলীয় অঞ্চল দ্বারা বেষ্টিত। জেলার রূপসা, ডুমুরিয়া, কয়রা, দাকব সহ ৯ উপজেলার উপর দিয়ে বয়ে গেছে ৩৭টি নদ নদী। তবে উৎসমুখে বাঁধ, প্রভাবশালীদের দখল আর কলকারখানার বর্জ্য সহ নানা কারণে এসব নদীর ৮০% এখন অস্তিত্ব সংকটে ভুগছে। একসময় যেসব নদীতে চলতো বড় বড় নৌযান, সেগুলোতে এখন ডিঙি নৌকাও চলা কঠিন। অনেক নদী আবার পরিণত হয়েছে মৃতপ্রায় খালে। এতে জেলেদের কমেছে কর্মসংস্থান, শুকনা মৌসুমে ফসল চাষে পাওয়া যায় না পানি। আবার বর্ষা মৌসুমে দেখা দেয় তীব্র জলাবদ্ধতা। বিল ডাকাতিয়া সহ আশপাশে যে বিলগুলো আছে সবই পানির তলে। সরকার বাজেট দিচ্ছে, এই কন্ট্রাক্টর পকেটবাড়ি করতেছে। সম্প্রতি প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ডুমুরিয়া শালতা নদীর ১.৩ কিলোমিটার খনন করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে কাজ নিয়ে নানা অভিযোগ তোলেন এলাকাবাসী। কন্ট্রাক্টর বা পানি উন্নয়ন বোর্ড এরা যে কাজটা করতেছে তো ফিরে ডবল আবার টাকা লাগবে। পানি হলে কিংবা বর্ষা হলে ধুয়ে সেই গেটের মুখেই পড়তেছে। সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে কিছু নদী খনন ও দখলমুক্ত করা সহ দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেয়ার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। বিল ডাকাতিয়া এবং তৎসংলগ্ন অঞ্চলে জলাবদ্ধতা নিরসনের জন্য ৪৮ কোটি টাকা ব্যয় সম্বলিত একটি প্রকল্প প্রস্তাবনা পরিকল্পনা কমিশনে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। প্রকল্প আছে নদী এবং অবৈধ ইস্তেমাল দখল মুক্ত আর কি, এটা শালতা ৯ কিলোমিটার। ওটা ডিপিপি পাস হয়েছে, আমরা
টেন্ডার করেছি, তো আজকে কাজ শুরু হবে। নদী রক্ষায় আইনের যথাযথ প্রয়োগ ও ব্যক্তি পর্যায়ে সচেতনতা বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। সুলাইমান কবির, RTV। শীতের প্রকোপ বাড়ায় উত্তরাঞ্চলে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। হাসপাতালগুলোতে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ নানা রোগ নিয়ে এরই মধ্যে ধারণ ক্ষমতার দ্বিগুণ থেকে 3 গুণ রোগী ভর্তি হয়েছে। সরকারি বেসরকারি পর্যায়ে নিম্ন আয়ের মানুষের জন্য শীত বস্ত্র বিতরণ অব্যাহত থাকলেও প্রয়োজনের তুলনায় এসব খুবই অপ্রতুল বলছেন অনেকে। লালমনিরহাট ও কুড়িগ্রাম প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। হিমালয়ের বরফ, শীতল বাতাস আর হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত লালমনিরহাটের জনজীবন। রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা আর সেই সাথে মৃদু শৈত্যপ্রবাহে দেখা মিলছে না সূর্যের। সদর হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। সর্দি কাশির পাশাপাশি ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের মতো জটিল সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু ও বয়স্কদের পাশাপাশি নানা বয়সের মানুষ। হাসপাতালের বেডে জায়গা না পেয়ে অনেকে চিকিৎসা নিচ্ছেন বারান্দা ও মেঝেতে পাটি বিছিয়ে। প্রচন্ড শীতের কারণে বাচ্চারা অসুস্থ হয়ে পড়তেছে দিন দিন, যার কারণে মেডিকেলে ভিড় বাড়তেছে। ঠান্ডার কারণে জ্বর, সর্দি, কাশ, ব্যথায় অসুস্থর কারণে আমরা মেডিকেলে ভর্তি হয়েছি। কারণ ঠান্ডা তো বেড়াইতে পারি না, কোনো কাজ নাই, কোনো কর্ম নাই। ইনডোরের পাশাপাশি চাপ বাড়ছে আউটডোরে। শিশু এবং বয়োবৃদ্ধ শিশুদের এআরআই, ডায়রিয়া আর বয়স্কদেরও নিউমোনিয়া বা অ্যাজমা বা এরকম রোগী বাড়তেছে। শীতের তীব্রতা প্রকট হয়েছে উত্তরের জেলা কুড়িগ্রামে। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় গরম কাপড়ের অভাবে শীতের সাথে যুদ্ধ করছে দিনমজুর ও ছিন্নমূল মানুষ। অনেকের ভাগ্যে এখনো জোটেনি শীত বস্ত্র। কম্বল টম্বল আমার কাইও না দেয়, আমার গরিব মানুষ, গ্রামীণ মানুষ, আমার বেছে বেছে খায় মানুষ। আমার কাই হলে দেয়, নাম্বার চেয়ারম্যান দেখে না, আমাকে আয় না করে আমার সাথে। শীত পাড়াইয়া গেলে তারপরে তোমরা কম্বল দিবেন, যার যার কম্বল তাই দেই গোটে থুবি। সরকারের পাশাপাশি বেসরকারিভাবে সহায়তার হাত বাড়ানোর দাবি উত্তরাঞ্চলবাসীর। সাকিব আল হাসান, RTV। শীতের আরো খবর জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, তীব্র শীত আর ঘন কুয়াশার প্রভাব জনজীবনে কেমন দেখছেন? ফাহমিদা, আপনাকে জানিয়ে রাখছি যে কুড়িগ্রাম উত্তরের জেলা, এই জেলায় কিন্তু হিমালয়ের খুব কাছাকাছি একটি জেলা। এখানে কিন্তু প্রতি বছর শীত আগাম পড়ে থাকে। এবার কিন্তু শীতের অবস্থা অনেকটাই নাজুক। প্রায় এক সপ্তাহ থেকে ঘন কুয়াশা আর প্রচণ্ড শীতে এখানকার মানুষ কিন্তু একেবারেই কাবু হয়ে পড়েছে। আপনাকে যদি একটু দেখাতে চাই, এখন কিন্তু প্রায় 10টা বাজে, তারপরে কিন্তু ঘন কুয়াশা কিন্তু এখনও রয়েছে এবং এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। ফলে কিন্তু এখানকার মানুষ যারা রয়েছে তারা কিন্তু শীতে একেবারেই কাবু হয়ে পড়েছে। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, যারা চর অঞ্চলে বসবাস করে, যারা শ্রমিক যারা রয়েছে, যারা ভ্যান চালিয়ে বা রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে, তারাও কিন্তু এই সকাল সকাল কাজে যোগ দিতে পারছেন না এবং তারা কিন্তু অনেকটা কষ্টে রয়েছে, তাদের আয় কমে গেছে, এমনটাই কিন্তু জানিয়েছে এখানকার লোকজন। আর নিরন্ন যারা দরিদ্র মানুষ রয়েছে, যারা ছিন্নমূল মানুষ রয়েছে, তারা কিন্তু সকাল সকাল কিন্তু উঠে খড়কুটো জ্বালিয়ে কিন্তু শীত নিবারণের চেষ্টা করছে এখানকার মানুষজন। আমরা প্রশাসনের কাছে খোঁজখবর নিয়ে যেটি জানতে পেরেছি যে এ পর্যন্ত 23,000 কম্বল কিন্তু তারা বরাদ্দ পেয়েছিল। এর মাঝে 19,000 কম্বল কিন্তু বিতরণ করেছে ইতিমধ্যে। এটি কিন্তু প্রয়োজনের তুলনায় একেবারে অত্যন্ত কম। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা যেটি জানিয়েছেন যে তারা গড়ে 100 থেকে 120টা করে কম্বল তারা বরাদ্দ পেয়েছে। এটি কিন্তু একটা ইউনিয়নবাসীর জন্য একেবারে প্রয়োজনের তুলনায় একেবারে নিতান্ত কম। এছাড়াও কিন্তু কৃষিক্ষেত্রে এই ঘন কুয়াশার দরুন কিন্তু অনেকটা প্রভাব পড়েছে। ইতিমধ্যে কিন্তু বড় বীজতলা যেটি রয়েছে সেগুলো কিন্তু ঘন কুয়াশার দরুন কিন্তু বৃদ্ধি কমে গেছে এবং অনেকটা লালচে হয়ে গেছে। এছাড়া কিন্তু পাশাপাশি এই ঘন কুয়াশা এবং শীতের কারণে কিন্তু বৃদ্ধ এবং শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছে এবং হাসপাতালগুলোতে কিন্তু এই রোগীর সংখ্যা কিন্তু বৃদ্ধি অব্যাহত রয়েছে। আরেকটি বিষয়, আবহাওয়া অফিস যেটি জানিয়েছেন আমাদেরকে যে এই সপ্তাহেই কিন্তু একটি শৈত্যপ্রবাহ কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি শৈত্যপ্রবাহ বয়ে যায় তাহলে কিন্তু শীতার্ত মানুষদের আরও কষ্ট বাড়বে এবং তাদের কিন্তু দুর্ভোগ চরমে উঠবে। তো ফাহমিদা, এই ছিল আমার কাছে কুড়িগ্রামের শীত নিয়ে সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ আপনাকে। টানা 6 ঘন্টা নাটকীয়তার পর কিশোরগঞ্জের ভৈরব
রেল স্টেশনের মসজিদের পাশে পড়ে থাকা মরদেহ উদ্ধার করল ভৈরব থানা পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিন আগে দুজন নারী অসুস্থ এক ব্যক্তিকে স্টেশনে ফেলে যান। তাদের সাথে কথা বলে প্রত্যক্ষদর্শীরা বুঝতে পারেন দুই নারীর একজন অসুস্থ ব্যক্তিটির মেয়ে। স্টেশনে থাকা অবস্থাতে গত রাতেই মারা যান তিনি। এ সময় ভৈরব রেলওয়ে থানা ও ভৈরব থানা পুলিশের সাথে যোগাযোগ করলে দায়িত্বরত কেউই মরদেহের দায়িত্ব নিতে চাননি। পরে ভৈরব উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় মধ্যরাতে মরদেহ ভৈরব থানায় নিয়ে যাওয়া হয়। চার পাঁচ দিন আগে একটু এই লোকটা দেখেন পালায় রেখে গেছে মেয়ের বাপকে। মেয়ে যথেষ্ট হয়েছে, বাপের পালায় গেছে এভাবে। এসব বছর বাড়িলাম, দেখলাম যে মারা গেছে। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 7 থেকে 8টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় 80 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রোববার দিবাগত রাতে জেলার সিরাজদি খান বাজারের কাঠপট্টি এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, প্রথমে এক মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের একাধিক দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এবং স্থানীয় জনগণ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় 2 ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এখানে টিনের ঘর, কাঠের ঘর, হার্ডওয়্যার সহ মোট 7টি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণে আশেপাশের অনেক দোকান আগুন থেকে রক্ষা পেয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। তবে আগুনে কেউ আহত নিহত হয়নি। এবার আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। প্রবাসী আয়ে ভর করে বছরের রিজার্ভ বেড়েছে $7.8 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী প্রবাসীদের পাঠানো টাকার কারণে ধারাবাহিক প্রবৃদ্ধির ফলে এক বছরের ব্যবধানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ 780 কোটি বা $7.8 বিলিয়ন বেড়েছে। 2024 সালের 31 ডিসেম্বর দেশে বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ছিল প্রায় $24.9 বিলিয়ন। চলতি বছরের 24 ডিসেম্বর তা $32.7 বিলিয়ন পৌঁছেছে। চলতি 2025-26 অর্থ বছরে জুলাই থেকে 23 ডিসেম্বর পর্যন্ত সময় রেমিটেন্স প্রবৃদ্ধি হয়েছে প্রায় 16.5%। গত 2024-25 অর্থ বছরের একই সময় দেশে $13.37 বিলিয়ন রেমিটেন্স এলেও চলতি 2025-26 অর্থ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে $15.57 বিলিয়ন। অন্যদিকে 2024 সালের তুলনায় রফতানি আয়ে এখনও ইতিবাচক প্রবৃদ্ধির ধারায় রয়েছে। বিদায়ী বছরের শুরু থেকে শেষ পর্যন্ত দেশে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে জনসম্মুখে সংঘটিত কয়েকটি নৃশংস ও ভয়াবহ অপরাধ মানুষের বিবেককে নাড়িয়ে দেয়। কোথাও মধ্যযুগীয় কায়দায় পাথর মেরে বা জীবন্ত পুড়িয়ে হত্যা, কোথাও আবার সিনেমাকেও হার মানানো পরিকল্পিত কিলিং মিশন। পাশাপাশি ধর্ষণ, ডাকাতি, ছিনতাই ও মাদক কারবারেও সরব ছিল অপরাধীরা। 2025 সালের আলোচিত ও উল্লেখযোগ্য অপরাধের চিত্র তুলে ধরছেন দীপ্ত চন্দ্রপাল। চলতি বছরের প্রথম 8 মাসেই দেশে 390 জন কন্যা শিশু ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। আর চলতি বছরের নভেম্বর পর্যন্ত রাজধানীতেই খুন হয়েছে প্রায় 400 মানুষ। পুলিশ সদর দপ্তর ও জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। মার্চ মাসের শুরুতে মাগুরায় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয় 8 বছর বয়সী এক শিশু। ঘটনার 8 দিন পর মারা যায় শিশুটি। এই ঘটনায় সারা দেশে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন রাস্তায় নেমে বিচারের দাবি জানায়। আমার যে না আমার লোকে যে কষ্ট দিচ্ছে না, আমি নিজে ইচ্ছা দেখতে চাই এরকম পাল্টে মোড়া।
2025 সালে নৃশংস হত্যাকাণ্ড ছিল সব থেকে বেশি আলোচনায়। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের পাশে মাথায় পাথর দিয়ে আঘাত করে সোহাগ নামের এক যুবককে হত্যা করা হয়। একই এলাকায় দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় আরেকজনকে। এছাড়াও পল্লবীতে দোকানে ঢুকে গুলি করে হত্যায় জনমনে আতঙ্ক ছড়ায়। 3টা লোক এইভাবে ঢুকে সাথে সাথে ঠেকে মনে করেন দিয়ে গেছে। বছরের শেষ দিকে এসে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করে 26 টুকরা লাশ উদ্ধারের ঘটনা। জাতীয় ঈদগাহ মাঠের কাছে 2টি ড্রামের ভেতর থেকে আরশাফুলের খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার হয়, যা দেশ জুড়ে ব্যাপক আলোড়ন তোলে। যারা খুন করছে আল্লাহ তাদের আমি শাস্তি চাই। 12 ডিসেম্বর ঢাকা 8 আসনের সম্ভাব্য সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। ঘটনার 8 দিন পর মারা যান তিনি। 18 ডিসেম্বর ধর্ম অবমাননার অজুহাতে ময়মনসিংহে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে পরে পুড়িয়ে হত্যা করা হয় দীপু দাসকে। এই ঘটনাগুলো দেশ বিদেশে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। বাম দিকে কানের ওপর দিয়ে ঠিক গুলিটা ঢুকছে। রাজধানী ছাড়া হত্যাকাণ্ডে আলোচনায় ছিল বন্দরনগরী চট্টগ্রাম। বিএনপির সংসদ সদস্য প্রার্থীকে গুলি কিংবা খুলনায় আদালত প্রাঙ্গণে কুপিয়ে হত্যাসহ বছর জুড়ে চলে আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য। প্রথম গুলির আওয়াজ কোপ দিতে এটা দেখি। তবে এত সব অন্ধকারের মধ্যেও কিছুটা আশার কথা শোনাচ্ছে প্রশাসন। সংঘটিত প্রায় সব আলোচিত ঘটনার আসামিদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে আসন্ন নির্বাচনকে সামনে রেখে অবৈধ ও খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে জোরদার অভিযান চলছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, নানা সীমাবদ্ধতা কাটিয়ে আগামী বছর আরও কঠোর ও শক্ত অবস্থানে থাকবে প্রশাসন। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।